রপ্তানিতেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব মানে পড়তে পারে, এই আশঙ্কা কিন্তু আছে। আগের সরকারের সময়ে কিন্তু অর্থনৈতিকভাবে খুব ভালনারেবল অবস্থায় ছিলাম, সেটা আমাদের পরবর্তী ইন্টারিম এসে যে আশা জাগানোর কথা ছিল যে রিফর্মগুলো করার ফলে আমাদের ইকোনমি একটা ভাইব্রেশনের মধ্যে যেত, সেটা কিন্তু যায়নি। ইকোনমিক যে পরিস্থিতিটা আমরা দেখছি, যে যুদ্ধের যে প্রভাব, ইরান ইসরায়েল এবং মার্কিন যে যুদ্ধ, এটা সারা পৃথিবীতে এখন আসলে অস্থির করে তুলেছে। এক জ্বালানি তেলের যে প্রভাব সারা বিশ্বে আমরা কিন্তু অলরেডি এর তাপ অনুভব করতে শুরু করেছি। সেই রকম একটি প্রেক্ষাপটে কিন্তু আপনারা বাজেটটা তৈরির চেষ্টা করছেন। আপনারা নিশ্চয়ই এটা বিবেচনায় নিয়েছেন যে ইকোনমিতে এটা কি ইম্প্যাক্ট হবে। আমরা তো ইউটোপিয়া না, আমরা মানে বিচ্ছিন্ন না, সারা পৃথিবী থেকে আমরা সারা পৃথিবীর সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমাদের 1 কোটির উপরে প্রবাসী আছে, যে দেশগুলো সবচেয়ে প্রবাসী পর্ন এরিয়া, সেখানে কিন্তু যুদ্ধ চলছে এবং অনেকে ঘর থেকে বের হতে পারে না, কাজ করতে পারছে না। তাদের ইনকাম থেকে আমরা রেমিটেন্স পাই, সেটা আগামী দিনগুলোতে কি ইম্প্যাক্ট হবে আমরা জানি না। রপ্তানিতেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব মানে পড়তে পারে, এই আশঙ্কা কিন্তু আছে। ইনফ্লেশনারি প্রেশার কিন্তু আসছে। এখন এই ইনফ্লেশনারি প্রেশারের সঙ্গে আবার আমাদের কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, যেটা বাংলাদেশ ব্যাংক অলরেডি এই ধারায় যাচ্ছে। আগের সরকারের সময়ে কিন্তু অর্থনৈতিকভাবে খুব ভালনারেবল অবস্থায় ছিলাম, সেটা আমাদের পরবর্তী ইন্টারিম এসে যে আশা জাগানোর কথা ছিল যে রিফর্মগুলো করার ফলে আমাদের ইকোনমি একটা ভাইব্রেশনের মধ্যে যেত, সেটা কিন্তু যায়নি। হয়তো কিছুটা স্থিতিশীল হয়েছে, কিন্তু আমরা বলছি যে রিজার্ভে অনেক ভালো করেছি আমরা, কিন্তু রিজার্ভটা কিভাবে ভালো হলো? আমরা কিন্তু পারচেস কমে গেছে। আমাদের যে র মেটেরিয়ালস এবং ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট, সেটা কিন্তু ফল করেছিল। তার মানে আমরা পারচেস কিন্তু কম করেছি বলে আমার সেভিংস হয়েছে। তো আমার রিজার্ভের এটা একটা বড় জায়গা, যে আমরা যে এই পরিমাণ ইম্পোর্ট হওয়ার কথা সেটা হয় নাই, সেই জায়গায় আমাদের বেশি রিজার্ভ তৈরি হয়েছে। আবার পাশাপাশি কিন্তু আবার একটা ফরেন এইডও কিন্তু বা ফরেন লোনও কিন্তু এখানে যোগ হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসির ফলে আমরা একদিকে আমার কষাস হয়েছি খরচের ব্যাপারে, আবার আমার ইনভেস্টমেন্ট হচ্ছে না। আমরা কি এই সার্ভেটা করেছি? এনবিআর নিশ্চয়ই এই খোঁজখবর নিশ্চয়ই রাখছেন যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের বর্তমান পরিস্থিতিটা কি, বিনিয়োগের পরিস্থিতিটা কি, ইনভেস্টমেন্ট হচ্ছে না কেন, পুরনো এক্সিস্টিং যে ব্যবসা আছে তারা এক্সপানশনে যাচ্ছে না কেন, তাদের কোথায় ঘাটতি, কত মানুষ এমপ্লয়মেন্ট হারিয়েছে, তাহলে তারা কি এক্সপানশনে যাচ্ছে কি না, তাদের সেই ইনসেন্টিভ বা পলিসি গাইডলাইন কি আসতেছে বাজেটে, যার ফলে তার ব্যবসা চাঙ্গা হবে, সে প্রফিট করবে, সে আপনাকে ইনকাম ট্যাক্স দেবে বা যে কোনো বিএটি দিতে দেবে বা আপনার ইম্পোর্ট থেকে যে ট্যাক্সটা আসবে। এই রকম একটা সিচুয়েশনে বাজেট পলিসিটা আসলে কীরকম হওয়া উচিত? আমরা এই মুহূর্তে দেখছি যে 5.5 লাখ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা, সেখানে অলরেডি একটা বড় ঘাটতি আছে অ্যাকর্ডিং টু টার্গেট। তো সেই ঘাটতিটা কি টিপিক্যালি আগামী বছরও এইভাবে আমরা যাব কিনা, নাকি আমরা এই এক্সিস্টিং অবস্থায় বিশ্ব পরিস্থিতি এবং আমাদের সরকার, নতুন সরকার এসছে, নতুন সরকারের কিছু ইশতেহার আছে, তার কিছু এজেন্ডা আছে, সে মানুষকে কমিটমেন্ট করেছে, সেই কমিটমেন্ট অনুযায়ী তাকে বাজেটে কিন্তু এগুলোর প্রতিফলন থাকতে হবে। যেমন আমরা দেখছি যে আমাদের খেলোয়াড়দেরকে খুবই ভালো ভালো উদ্যোগ, খেলোয়াড়দেরকে ভাতা দেওয়া হচ্ছে, আমাদের ফ্যামিলি কার্ড হচ্ছে, এটার সঙ্গে কিন্তু ফাইন্যান্স ইনভলভ সরাসরি, এবং সেটা কিন্তু আপনারই ইনকাম করে দিতে হচ্ছে, এনবিআর থেকেই কিন্তু সাপোর্ট দেওয়া হবে। তো সেই জায়গাটা একদিকে হচ্ছে আপনার এক্সিস্টিং খরচ, একদিকে আপনার এই যে ডেভেলপমেন্ট বাজেট, সেইগুলোকে খরচ মিটিয়ে আবার সরকারের কিছু প্রায়োরিটি জায়গাতে আপনাকে ইনভেস্ট করতে হবে। সেই জায়গায় এনবিআর কতটা সাপোর্ট দিবে, সেই বাজেটে আমরা সেই প্রতিফলনটা চাই।